জনাব তারেক রহমান অবশেষে দেশের মাটিতে, তার জন্মভূমির মাটিতে পা রাখল। দীর্ঘ ১৭ বছর পর তিনি তার মাতৃভূমিতে পা রেখেছেন তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মানুষের কি কি আগ্রহ রয়েছে, মানুষের কি চাওয়া পাওয়া রয়েছে, মানুষ কি কি আশা করছে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আলোচনার শুরুতে আমরা কিছু তথ্যচিত্র দেখে আসি। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে কি অবস্থা এখন। লিডার আসছে, এই স্লোগানে মুখরিত রাতের ৩০০ ফিট এলাকা। তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ প্রস্তুত, মধ্যরাত থেকেই ৩০০ ফিটে জনস্রোত। রাজধানীর ৩০০ ফিটে তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠান স্থলে মানুষের স্রোত। হ্যাঁ, আমরা মিডিয়ার সুবাদে বেশ গত দুদিন ধরেই দেখতেছি দেশের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বমহল থেকে, মানে বিএনপির শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে, বিএনপির নেতাকর্মী যারা রয়েছে, তারা ঢাকায় জড়ো হচ্ছে, সমাবেশ স্থলে জড়ো হচ্ছে, দিন রাত তারা সেখানেই অবস্থান করতেছে। এরপরে বলা হচ্ছে তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না, জনদুর্ভোগ বিবেচনায় পূর্বাচলে অনুষ্ঠানের আয়োজন। এখানে দুটো মেসেজ রয়েছে এবং দুটো মেসেজই, এই দুটো ডিসিশনই আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা হলো যে ঢাকার শহর এমনিতেই একটা যানজটের শহর, তো ঢাকার শহরের একটা সাইডে এই অনুষ্ঠানটা আয়োজন করা, যাতে ঢাকার শহরের মধ্যে যানজটের প্রভাবটা একটু হলেও কম পড়ে, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। কিন্তু যদিও সেই পূর্বাচলের এরিয়াতে আবার বিশাল যানজট লেগে যাবে, বাট এটা তো মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, বিকল্প কোনো ওয়ে তো আসলে নেই। আর আরেকটা ডিসিশন হলো যে মূল অনুষ্ঠানে তারেক রহমান একাই বক্তব্য দিবেন, দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না। এটা ভালো লেগেছে, নিঃসন্দেহে একটা প্রশংসনীয় ডিসিশন। কারণ বিএনপির অন্যান্য যত নেতাকর্মীরা রয়েছে, তাদের বক্তব্য দীর্ঘ বছর ধরে মানুষ শুনেছে, তাদেরকে দেখেছে, মানে তাদের সাথেই তো এই বিএনপির শুভাকাঙ্ক্ষী তাদের নেতাকর্মীদের বিচরণ। আবার ভবিষ্যতেও অন্যান্য নেতাকর্মীদের সাথে চলতে পারবে, তাদের বক্তব্য শুনতে পারবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ সবই হবে। বাট যাকে কেন্দ্র করে দীর্ঘ ১৭ বছর পর যিনি দেশে আসছেন, তিনি শুধু বক্তব্য রাখুক, টোটাল অনুষ্ঠানটা স্বল্প সময়ের মধ্যে শেষ হোক, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। এরপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তার জন্য তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আনসারের ৬৫০ সদস্য থাকবে নিরাপত্তা ব্যবস্থায়। এছাড়া পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থায় আছে। আর সরকারের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে। শুধু সরকারের পক্ষ থেকে নয়, বরং সাধারণ জনগণ বলি বা বিভিন্ন সংগঠন বলি, রাজনৈতিক দল বলি, সর্বমহল থেকেই এটিকে স্বাগত জানানো হয়েছে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে। যদিও বিশেষ করে জামাতে ইসলামী এটিকে ভালোভাবে নিতে পেরেছে কিনা বা স্বাগত জানাতে পেরেছে কিনা, সেখানে কিঞ্চিত সন্দেহ থেকেই যায়। কারণ জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারেক রহমানকে বিএনপির সংবর্ধনায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কিনা এটা ইসির খতিয়ে দেখা উচিত। তো এখান থেকে মনে হচ্ছে যে জামাত মনে হয় এটা ভালোভাবে নেয়নি। যাই হোক, এই বিষয়ে আমরা আলোচনা করছি না। তবে হ্যাঁ, জামাতের আলোচনার বিষয় যেহেতু এসেছে, আর একটা বিষয় বলে রাখছি, সেটা হলো যে জামাতও আগামী ৩ জানুয়ারি এক মহাসমাবেশ করতে চায় ঢাকায়। সেখানে তারা ১০ লক্ষাধিক লোক জড়ো করতে চায়, এটাই তাদের টার্গেট। দ্যাট মিনস সামনে নির্বাচন কেন্দ্রিক বিএনপি বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো সেক্ষেত্রে জামাত তো অবশ্যই তাদেরও জানান দিবে, তাদের উপস্থিতির জানান দেবে। তাই তাদের ১০ লক্ষাধিক লোক জড়ো করার টার্গেট রয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, এবার আলোচনায় আসি যে তারেক রহমান আসছেন, তার কি কি প্ল্যান পরিকল্পনা রয়েছে, কি কি কর্মসূচি রেখেছেন সেটা একটু দেখি। বৃহস্পতিবার শুরুতেই তিনি আজকের দিনে দুপুর বা দুপুরের পরে তিনি সমাবেশ স্থলে যুক্ত হবেন। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা নিবেন তিনি। তো এটা দুপুরের পর ছাড়া হবে না। এরপরে তিনি খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যাবেন। এরপরে হাসপাতাল থেকে তিনি তার গুলশানের বাসায় যাবেন। এটি হলো তার প্রথম দিনের আজকের কর্মসূচি। দেন আগামীকাল অর্থাৎ শুক্রবার ২৬শে ডিসেম্বর
বাদ জুমা জিয়র রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা জানাবেন। এরপরে 27শে ডিসেম্বর শনিবার ভোটার হতে তিনি ইলেকশন কমিশনে যাবেন। দ্যাট মিনস তিনি তো ভোটার না, এই বিষয় নিয়ে বেশ কিছুদিন আলোচনা চলছিল, বা ভোটার হওয়ার সর্বশেষ যে ডেডলাইন সেটাও সম্ভবত 28 বা 29 তারিখ পর্যন্ত আছে। এরপরে তিনি শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন এবং জুলাই আহতদের দেখতে পঙ্গু হসপিটালে যাবেন। এই হলো তারেক রহমানের দেশে আসার দিন থেকে 3 দিনের কর্মসূচি। এবার মূল আলোচনায় আসি। তারেক রহমানকে কেন্দ্র করে সাধারণ জনগণ বা বিএনপির শুভাকাঙ্ক্ষী, বিএনপির ভোটার, বিএনপির নেতাকর্মীদের যে প্রত্যাশা রয়েছে এবং তারেক রহমানের জন্য এই দেশে আগামীর নির্বাচনকে কেন্দ্র করে যেই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো তিনি কতটা মোকাবেলা করতে পারবেন, ওভারকাম করতে পারবেন, এই বিষয় নিয়ে একদম সংক্ষেপে আলোচনা করব। তাই ডিরেক্ট হিট দ্য পয়েন্টে চলে যাচ্ছি। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। বর্তমানে বিএনপি যে ইমেজ সংকটে রয়েছে, 24-এর অভ্যুত্থানের পর থেকে অনেকগুলো ইমেজ সংকটের মুখে পড়েছে বিএনপির নেতাকর্মীদের অ্যাক্টিভিটির কারণে। তো সেই ইমেজ সংকট থেকে তারেক রহমান এটি ওভারকাম করতে পারবে কিনা, উদ্ধার করতে পারবে কিনা। ইমেজ সংকটগুলো কি কি একদম উল্লেখযোগ্য কয়েকটা ধরে ধরে যদি বলি, নাম্বার 1 চাঁদাবাজি, এরপরে মারামারি, খুন খারাপি, দখল বাণিজ্য, নিজেদের অন্তকন্দল মারামারি যা চলছে, এই যে অপবাদগুলো বিএনপির বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা যে মানে বিপরীত দলের নেতাকর্মীদের গুজব ছড়ানো বা তাদের বট আইডির মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে, আমি এটা বিশ্বাস করতে রাজি না। বরং বিএনপির নেতাকর্মীরা যে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল, 24-এর অভ্যুত্থানের পর থেকে বিএনপি যে একটা নেতৃত্ব সংকটে পড়েছিল। তারেক রহমান দেশের বাহিরে ছিলেন, তিনি দীর্ঘদিন ধরে আসি করে আসছেন না, বা আমরাও বিভিন্ন স্থান থেকে বারবার বলতাম যে তিনি আসছেন না কেন। তো এই জায়গায় নেতৃত্ব শূন্যতার কারণে বিএনপির নেতাকর্মীকে কন্ট্রোল করা যায়নি, নিয়ন্ত্রণ করা যায়নি। তাদের কর্মকাণ্ডের কারণেই তাদের এই ইমেজ সংকটে পড়তে হয়েছে। এখন সেই ইমেজ সংকট থেকে বিএনপিকে রিফ্রেশ করা, বিএনপিকে টেনে তোলা, বিএনপিকে জাগানো, এই চ্যালেঞ্জ নিতে হবে তারেক রহমানকে। আর এই চ্যালেঞ্জ নিতে হলে তাকে কি করতে হবে? আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। তারেক রহমান বিগত 17 বছর দেশের বাহিরে, কিন্তু তিনি এই বিএনপিকে পরিচালনা করেছে, নিয়ন্ত্রণ করেছে অনলাইনের মাধ্যমে। কিন্তু এখন দেশে এসেছেন, দেশে আসার পরে তিনি অনলাইন থিঙ্কিং থেকে, অনলাইন জগৎ থেকে বের হয়ে অফলাইন জগতে সরাসরি সশরীরে কতটা ফাংশনাল হতে পারে, কতটা অ্যাক্টিভ হতে পারে, এটা তার জন্য একটা চ্যালেঞ্জ। কারণ তিনি যে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে, লাইফের ঝুঁকি রয়েছে সেই দোহাই দিয়ে, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এই 1.5 বছরের মধ্যে অনেকবার তারিখ দিয়েও দেশে আসতে পারেননি। সেই নিরাপত্তাহীনতার অজুহাত যদি তিনি এখনো দেন, বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি যে প্রস্তুতি তার নিরাপত্তার জন্য, এখনো যদি তিনি সেই নিরাপত্তার চাদরে আবৃত থাকতে চান, ঢাকা কেন্দ্রিক থাকতে চান বা তার বাসভবনে থাকতে চান, হাই সিকিউরিটির মধ্যে থাকতে চান, তাহলে তার পক্ষে আসলে অনলাইন জগৎ থেকে অফলাইন জগতে সশরীরে বের হয়ে আসাটা কঠিন হয়ে যাবে। আর যদি সেটাই হয়ে যায়, তাহলে এই বিএনপির ইমেজ সংকটকে তিনি টেনে তুলতে পারবেন না। তাকে এই ইমেজ সংকট থেকে বিএনপিকে পরিত্রাণ পেতে হলে তারেক রহমানকে একদম তৃণমূল পর্যায়ে প্রতিটি উপজেলায়, জেলায় ধরে ধরে ভ্রমণ করতে হবে, সাধারণ মানুষের সাথে মিশতে হবে। আর প্রতিটি উপজেলায় তৃণমূলে যদি সশরীরে ভিজিট করতে পারেন, সাধারণ মানুষের সাথে মিশতে পারেন, তাহলেই আগামী যে 2 মাস সামনে আছে নির্বাচনের বাকি, এই 2 মাসে মোটামুটি বিএনপির যে ইমেজ সংকট, সেই সংকট থেকে বিএনপিকে টেনে তুলতে পারবেন বলে মনে হচ্ছে। এখন এটাই তারেক রহমানের জন্য অন্যতম একটা চ্যালেঞ্জ, যে তিনি অনলাইন জগতে পড়ে থাকবেন কিনা, ঢাকা কেন্দ্রিক থেকে তৃণমূল পর্যায়ে সমগ্র দেশকে তিনি আবার সেই অনলাইনের মাধ্যমেই পরিচালনা করতে চাইবেন কিনা। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3।
তারেক রহমানের বিরুদ্ধে যেই অপবাদ রয়েছে তার পূর্ববর্তী রাজনীতির হিস্ট্রি থেকে, হাওয়া ভবন, দুর্নীতি, বিদ্যুৎ বিভ্রাট, এই যে বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে, অনিয়মের অভিযোগ রয়েছে, এগুলোও তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ তারেক রহমান এখন পরিপক্ক হয়ে রাজনীতির জগতে আবার পা রেখেছেন। তাছাড়া 15 বছর তিনি ডেভেলপড কান্ট্রিতে ছিলেন, ডেভেলপড পলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে ছিলেন। কি শিখে এসেছেন, জাতির জন্য ডেভেলপ এবং নতুনত্বের কি নিয়ে এসেছেন, সেগুলো দ্বারা তিনি তার আগের ইতিহাস, তার নামে আগের ব্লেম, আগের গ্লানি কতটা জনগণকে ভুলিয়ে দিতে পারবেন, তার প্রতি মানুষের আগ্রহ, তার প্রতি মানুষের ভালোবাসা কতটা বাড়িয়ে নিতে পারবেন, সেটা এখন তার জন্য আরেকটা চ্যালেঞ্জ। এবার লাস্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 4, মুক্তিযুদ্ধ, এই দেশের স্বাধীনতা পক্ষে তিনি কতটুকু অনড় থাকতে পারবেন, কতটুকু মানে স্ট্রং পজিশনে দাঁড় হতে পারবেন, শক্ত হাতে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার যুদ্ধ বিরোধী শক্তিকে তিনি দমন করতে পারবেন, সেটাও তারেক রহমানের জন্য অন্যতম একটা চ্যালেঞ্জ বলে আমি মনে করি। কারণ 24-এর অভ্যুত্থানের পর থেকে আজ অবধি বাংলাদেশে যে স্বাধীনতা বিরোধী একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে, স্বাধীনতার স্মৃতি মুছে দিতে চায়, ইতিহাসকে বিকৃত ঘটাতে চায়, স্বাধীনতার সবকিছু এখানে মানে ভেঙে চুরমার করে দিতে চায়, সেক্ষেত্রে তারেক রহমান দীর্ঘ 1.5 বছর দেশের বাহিরে ছিল। এটাই আমি বিভিন্ন সময় বলেছিলাম যে তারেক রহমানের জন্য সবচেয়ে বড় ভুল হয়েছে। তারপরেও তিনি এখন দেশে এসেছেন। দেখা যাক সামনের দিনগুলিতে তারেক রহমান কতটুকু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসাবে নিজের অবস্থান ক্লিয়ার করতে পারে। আর সর্বশেষে যেটা বলবো সেটা হলো, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেনি, তার নিজের দেশের মাটিতে পা রাখেনি, শুধু তিনি তার জন্মস্থলে পা রাখেনি, আমি মনে করি তারেক রহমান একটা যুদ্ধক্ষেত্রে পা রেখেছে। এখন এই যুদ্ধক্ষেত্রে তিনি পরাজিত হবেন না জয়ী হবেন, সেটা তার সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোকে তিনি কতটা স্মার্টলি হ্যান্ডেল করতে পারে, কতটা স্মার্টলি মুভ করতে পারে, তার উপরে ডিপেন্ড করবে। এবং এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো ধরে ধরেই তারেক রহমানকে মানুষ সামনের দিনে জাজ করবে। সো দর্শক শ্রোতা, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।